এর আগে যখন বাংলাদেশের নির্বাচন নিয়ে কথা বলতো ভারত, তখন সবসময় ইনক্লুসিভ নির্বাচনের কথাটা বলতো। এবারে আসলে নির্বাচনের জন্য শুভকামনা জানিয়ে দিল ভারত। বাস্তবতার সম্মুখীন হচ্ছে যে হ্যাঁ, আওয়ামী লীগ যেমন সত্য, বিএনপিও তেমন সত্য। তারা কি ধরেই আমি নিয়েছে এটাকে খুব পরবর্তী সূক্ষ্মভাবে বলতে প্রধানমন্ত্রী চাই, তারেক রহমান? হাদির যে সেন্টিমেন্টটা, যেটা পুঁজি করে সে রাজনীতি করতো, অর্থাৎ ভারত বিরোধী যে একটা, এটা ভারতের যারা নেতা তারা অনেক বেশি প্রজ্ঞাবান। তাহলে কি এরকম যে ভারত আসলে এখন একরকম মানে পোল্টি দিচ্ছে? বেগম খালেদা জিয়ার মৃত্যুর পরে জানাজা দেখে বুঝে গেছে যে আর কোনো সম্ভাবনা এই নাই। পোল্টিটা কি আওয়ামী লীগও দিল কিনা, মানে যখন দেখছি যে বেগম জিয়ার মৃত্যুর পরে যে শোক বার্তা। বেগম খালেদা জিয়াকে আমরা জেলে রেখেছি, বেগম খালেদা জিয়াকে আমরা বাড়ি থেকে বের করেছি, কি লাভ হয়েছে বলেন? একরকম তাচ্ছিল্যই করা হতো যে মরি মরি করে, বয়স তো ৮০ হয়েছে, এখন তার জন্য এত কান্নাকাটি করে কি লাভ? যখন ১.৫ কোটি ২ কোটি লোক জানাজায় উপস্থিত হয়, তার মানে হচ্ছে আপনার ওই আইনসম্মত কর্মকাণ্ডকে তারা সমর্থন করে না। একটা গাড়িতে আগুন দিতে কি ৩০০ লোক লাগে? আপনি ৩০০ লোক দিয়ে মামলা করছেন কেন? আজকে এখন আপনার নামে ৩০০ লোক দিয়ে মামলা হচ্ছে। কিন্তু স্যার, উনি কি বঙ্গবন্ধুকে ভালোবেসে মগে ছবিটা দিতে চাচ্ছেন, নাকি উনি বুঝতে পারছেন যে এই প্রস্তাব দিলে উনি ব্যবসাটা পাবেনি? আমাদের শিক্ষামন্ত্রী ছিল যে জীবনে বিশ্ববিদ্যালয়ে পড়ে নাই, বিশ্ববিদ্যালয়ের ভিতর দিয়ে হাঁটে নাই, প্রথম শিক্ষামন্ত্রী, ১২টা বাজায় দিছে। তখন ওটা যদি আপনি কি বুঝতাম না। নিজে সরি ফিল করেন? এবং ইয়েস, আমি ক্যামেরা যখন চালু হয়েছে বলতে পারি নাই। ক্যামেরা যখন চালু হয়েছে তখন কেন, মানে তখন কেন তারেক রহমানকে উন্মাদ বলতে হয়? আমি তারেক রহমানকে কোনোদিনও উন্মাদ বলেছেন, আমি অন রেকর্ড আপনাকে না, দেখাতে পারবো। না, আপনি না। সজীব অজের জয়, তিনি ড্রাঙ্ক অবস্থায় গাড়ি চালিয়ে ফুটপাতে গাড়ি উঠিয়ে দিয়েছিলেন, একজন মানুষও মারা গিয়েছিলেন, পুলিশ তাকে নাকি ধরে নিয়ে গিয়েছিল। মির্জা আব্বাস সাহেবের যে এলাকা, সেখানে ভোটের হিসাবে হাদি কোনো ম্যাচ ছিল না। মির্জা ডাকাইতে এলাকায় ডাকাতকেই, মানে ওরকম, উনি ডাকাত না, ওরকম শক্ত সমর্থ সাহসী লোককে হওয়া লাগে। আঙ্গুল উঠেছে কিন্তু আওয়ামী না, লীগের প্রতি। জাহাঙ্গীর কবির না। নানকের পিএস তার কথা না শুনে লিখে দিবে, এই রাশেদ রহমান তুই হইলি আওয়ামী লীগের গাদ্দার, তোকে বেগম জিয়ার মৃত্যুর পর আমরা দেখলাম যে ভারতের প্রধানমন্ত্রীর শোক বার্তা নিয়ে ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর তিনি বাংলাদেশে আসলেন, তারেক রহমানের সাথে বৈঠক করলেন এবং ফিরে গিয়ে প্রশ্নের উত্তরে তিনি বলছেন, মানে বাংলাদেশ সফর নিয়ে তিনি বলছেন যে সামনে নির্বাচন, বাংলাদেশে আসন্ন নির্বাচন নিয়ে তিনি শুভকামনা জানাচ্ছেন এবং নির্বাচনের পর পরিস্থিতি থিতু হলে সুপ্রতিবেশী সুলভ আচরণ সেটির বিস্তার ঘটবে এই অঞ্চলে, এরকম একটা বার্তা তিনি দিচ্ছেন। মানে এর আগে যখন বাংলাদেশের নির্বাচন নিয়ে কথা বলতো ভারত, তখন সবসময় ইনক্লুসিভ নির্বাচনের কথাটা বলতো। এবারে আসলে নির্বাচনের জন্য শুভকামনা জানিয়ে দিল ভারত। মানে ভারত কি এই বাস্তবতা বুঝতে পারছে বা মেনে নিচ্ছে যে এখন ইনক্লুসিভ নির্বাচন বা আওয়ামী লীগ সহ নির্বাচনটা হবে না, নাকি মানে আসলে কেন এমন বার্তা বলে মনে হয়? প্রথমে খুব কঠিন প্রশ্ন। হ্যাঁ, ভারত বুঝতে পারছে যে আমাদেরকে নিয়ে নির্বাচন হবে না, এবং ভারত এটাও বুঝতে পারছে যে ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার একেবারেই সফল না, কিন্তু তার ব্যর্থতার কারণে বা রাজনৈতিক আমাদের সফলতার কারণে যেই সংকটের জায়গায় আমাদের ঘুরে দাঁড়ানোর কথা, সেটা পূর্ণাঙ্গ রূপে এখনো হয় নাই। সুতরাং বহির্বিশ্বের অনেক বন্ধু, অনেক শুভাকাঙ্ক্ষী চাইতেই পারে অনেক কিছু, কিন্তু তাতে যে আমাদের এই নির্বাচনে অংশগ্রহণ করা হবে এটা মনে হয় না। ভারত আসলে ঠিক কখন বুঝলো? মানে এতদিন তো শুনে এসেছে যে ইনক্লুসিভ নির্বাচন হতে হবে, যদিও না, এটা আসলে যেটা, যে হ্যাঁ, এটা আসলে চরম একটা নৈরাশ্যের ব্যাপার এই কারণে যে আমি একেবারেই 5ই আগস্টের পর থেকে আপনার অনুষ্ঠানের মাধ্যমে, আপনি খেয়াল করবেন আমি খুব বেশি অনুষ্ঠানে যাই না, আপনার অনুষ্ঠানে আসি এবং মাঝে মাঝে আরেকজনের অনুষ্ঠানে যাই। এটার কারণটা হচ্ছে যে আমি যে কথাগুলো বলি, কথাগুলোর ধারাবাহিকতা যাতে থাকে। মানে 10 হোস্টের 10 অনুষ্ঠানে 10 কম কথা গেলে মানুষ রিলেট করতে পারে না। আমি প্রথম দিন থেকে যা বলছি এখন পর্যন্ত তাই বলছি। এটা একটা মারাত্মক নৈরাশ্যের জায়গা তৈরি করেছে। সেটা হচ্ছে 5ই আগস্টের আগে যা হয়েছে তা তো হয়েই গেছে, আমরা তো নাই। কিন্তু 5ই আগস্টের পরে যেটাকে ইংরেজিতে বলা হয় এভলিউশন, পলিটিক্যাল এভলিউশন, অর্থাৎ রাজনৈতিক বিবর্তন, এটার সাথে আমরা এখনো সংযোগ স্থাপন করতে পারি নাই। এবং ভারত বাংলাদেশের বন্ধু, অবশ্যই ভারতের সাথে আওয়ামী লীগের একটা সুনিবিড় সম্পর্ক আছে এবং ভারতের সাথে বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনার একটা সুনিবিড় সম্পর্ক আছে। কিন্তু দিনের শেষে বাস্তবতা হচ্ছে ভারত তো নিজেরটা বুঝবে
এবং যেটা হয়েছে যে বিশেষত হাদির মর্মান্তিক হত্যাকাণ্ডের পরে যেই জানাজাটি হলো, সেই জানাজার মধ্যে দিয়ে একটা জিনিস প্রকাশিত হলো যে তার কথাগুলো রেজোনেট করেছিল। অর্থাৎ একেবারে টিপিক্যাল রাজনীতিবিদ বলতে আপনি আমি যা বুঝি, যে পাঞ্জাবি পায়জামা পরে গ্রামে গঞ্জে ঘুরছে, হাত মেলাচ্ছে, ঘরে ঘরে যাচ্ছে, 21শ শতাব্দীতে সেটা নট নেসেসারিলি ভেরি ইম্পর্টেন্ট ফ্যাক্টর। দ্য রিজন বিং যে নতুন প্রজন্ম বলুন অথবা প্রৌঢ় বলুন বা বৃদ্ধ বলুন, প্রত্যেকের হাতে তো একটা হাতিয়ার রয়ে গেছে যেটার নাম মোবাইল ফোন। অ্যান্ড যখন কোনো ব্যক্তি কোনো মতবাদ, কোনো দর্শন, কোনো আদর্শের কথা বলছে, সেটা যদি কোনোভাবে কোনো মানুষের মনোগ্রাহী হয়, তাহলে এটা ছড়িয়ে যেতে খুব বেশি সময় লাগে না। এবং অনেস্টলি স্পিকিং, আমি হাদির রাজনৈতিক যে দিক দর্শন সেটার সাথে একমত নই সর্বক্ষেত্রে, কিন্তু সে যখন বলে আমি ইনসাফ চাই সমাজে, সেটার সাথে আবার আমি একমত। কারণ আমি আওয়ামী লীগ করি বা বিএনপি করি বা জাতীয় পার্টি করি অথবা ইনকিলাব মঞ্চ করেন, প্রত্যেকের কিন্তু বাংলাদেশের মানুষের জন্য ইনসাফ বা সুবিচারই চাওয়ার কথা। সুতরাং সেখানে কোনো মত পার্থক্য থাকার কোনো সুযোগ নাই। এবং দেখা গেল যে ওই জানাজায় এত লক্ষ লক্ষ মানুষ হওয়ার পরে আমাকে কিন্তু ভারত থেকে কয়েকজন সাংবাদিক ফোন করে জিজ্ঞেস করেছেন যে আপনার এটা সম্বন্ধে মতামত কি, হোয়াট ইজ ইউর রিডিং। আমি তাকে বলছি এটা হচ্ছে সহজ সরল সমীকরণ। এর ফলাফল হচ্ছে যে এই মানুষগুলো ভারত বিরোধী যে সেন্টিমেন্ট তাকে প্রতিনিধিত্ব করে। অর্থাৎ বাংলাদেশের 18 কোটি মানুষ তার ওই জানাজায় যায় নাই, আপনার 14 লক্ষ বা 15 লক্ষ বলা হচ্ছে গিয়েছে। তো 14 লক্ষ 15 লক্ষ বাংলাদেশের বিভিন্ন পর্যায় থেকে এসেছে, বিভিন্ন জায়গা থেকে এসেছে। এবং এরা হাদির যে সেন্টিমেন্টটা, যেটা পুঁজি করে সে রাজনীতি করতো, অর্থাৎ ভারত বিরোধী যে একটা সেন্টিমেন্ট সে লালন করত, সেটার তারা ধারক বাহক, সেটার তারা প্রতিনিধিত্ব করে। সো এটা ভারতের যারা নেতা, তারা অনেক বেশি প্রজ্ঞাবান। তারা একেবারেই একটা সলিড, একেবারে প্রুভেন একটা ডেমোক্রেটিক প্রসেসের মধ্যে দিয়ে আসে। দে হ্যাভ এ ট্র্যাক রেকর্ড, যার জন্য তারা এটাকে অবজ্ঞা করতে পারছেন, অবজ্ঞা করছেন না, এটাকে তারা আমলে নিচ্ছেন। হ্যাঁ, আমরা কতটুকু নিতে পারছি আমার আসলে আপনাদের প্রসঙ্গটা তাহলে আসি। তার মানে কি এরকম যে ভারত আসলে হাদি হত্যাকাণ্ডের পর সেই জানাজার না, প্রেক্ষাপটে তারপরেই একরকম না, অনুধাবন হলো যে তারপরে না, ইনক্লুসিভ নির্বাচন না, তারা আপনারা বাদ? না, এটা তো একটা, শুনেন, জানাজাটা একটা ডেমোক্রেটিক টুলে রূপান্তরিত হয়েছে। এটা আমি এর আগেও একদিন একটা অনুষ্ঠানে বলেছি। জানাজা হওয়ার কথা আপনার পরকালের পরপারের একটা উসিলা, যেখানে মানুষ আপনার জন্য ক্ষমা চাবে, আপনার জন্য দোয়া করবে, আপনার ঋণ থাকলে সেই ঋণের ভার আপনার সন্তান নিবে, সেটা যেমন সত্য, ঠিক একইভাবে যে কোনো একজন পাবলিক ফিগার, মানে একজন পলিটিক্যাল সোল বা একজন পলিটিক্যাল মানুষের জন্য এটা একটা ডেমোক্রেটিক টুলও। অর্থাৎ আমি আওয়ামী লীগকে সমর্থন করি, আওয়ামী লীগের আদর্শে বিশ্বাস করি বলতে চাচ্ছি যে আওয়ামী লীগ ছাড়াও তো আরো দল সমাজে থাকবে বা আছে। যখন কোন দলের নেতা, আমি এখন হাদি থেকে চলে আসব বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জায়গায়, যে আমরা 15 বছর যেটা করেছি ধরেন, হ্যাঁ, আপনি সেদিন আমাদের দলের একজন শীর্ষ নেতা বলবো না, কেন্দ্রীয় নেতা, তার ইন্টারভিউ নিচ্ছিলেন, সে বলছিল সবকিছু নাকি আইনসম্মত ভাবে হয়েছে। হ্যাঁ, আইনের পরও তো কথা থেকে যায়। আইনসম্মত ভাবে বেগম খালেদা জিয়ার সাথে আপনি যাই করেছেন, যখন 1.5 কোটি 2 কোটি লোক জানাজায় উপস্থিত হয়, তার মানে হচ্ছে আপনার ওই আইনসম্মত কর্মকাণ্ডকে তারা সমর্থন করে না। এখন আপনি যদি নিজে একটা গণতান্ত্রিক দল হন, আপনি যদি জনগণের দল হন, তাহলে তো জনগণের পছন্দ বা অপছন্দটাকেও তো আপনাকে গায়ে লাগাতে হবে। এর মানে এই না যে সবসময় আপনাকে আইন ভাঙতে হবে, বাট আমি বলতে চাচ্ছি যে কতটা আসলে আমরা কি অর্জন করলাম। এবং আমার ধারণা ভারতের পররাষ্ট্রমন্ত্রী মহোদয় জয়শঙ্কর সাহেব খুবই প্রজ্ঞাবান একজন ব্যক্তি। উনি কিন্তু টিপিক্যাল পলিটিশিয়ান না, হিজ এ ব্যুরোক্রেট। মানে আপনার পররাষ্ট্র বিষয়ক আমলা ছিলেন, শীর্ষ আমলা ছিলেন। হ্যাঁ, রাজনৈতিক একটা তো জায়গা আছে। আর প্লাস ভারতের যারা রাজনীতি করেন তাদেরকে আমাদের ভালো না লাগলো এটা বাস্তব, যে তারা
টাইম টেস্টেড, হ্যাঁ, সময়ে তারা পরীক্ষিত যেই তাহলে দলের কি এরকম, মানে আপনার কথার মধ্যে অনেকগুলো এখন বিষয় আবার চলে আসছে যেগুলো আমাকে পরে হয়তো জি প্রশ্ন করতে হবে, সাথে সাথে করতে পারলে ভালো হতো, কিন্তু হয়তো করবো যে তাহলে কি এরকম যে ভারত আসলে এখন একরকম মানে পোল্টি দিচ্ছে, বা যদি একটু ভালোভাবে বলি বা অবস্থা বুঝে তাদের অবস্থান বদলাচ্ছে, বিষয়টা কি এরকম? ধরুন যদি এখন শেখ হাসিনা ক্ষমতায় থাকতেন, প্রধানমন্ত্রী হিসেবে থাকতেন, আপনারা সরকারে থাকতেন, তাহলে কি এইরকম ভাবে জয়শঙ্কর আসতেন, বা মানে হতো কি এরকমটা? মনে হয় না এভাবে আসতেন, বা তার থেকেও বড় কথা পোল্টি দেওয়া শব্দটা ব্যবহার করতে চাই না। ভারত তো একটা পরাশক্তি এবং আমাদের পরম মিত্র দেশ। আমি এভাবে বলতে চাই যে তারা বাস্তবতার সম্মুখীন হচ্ছে যে হ্যাঁ, আওয়ামী লীগ যেমন সত্য, বিএনপিও তেমন সত্য। তারা কি ধরেই আমি নিয়েছে এটাকে খুব পরবর্তী সভ্যভাবে বলতে প্রধানমন্ত্রী চাই। তারেক রহমান, মানে তার সাথে আমার দেখা আমার করা? হুম। হ্যাঁ, আমার মনে হয় তাই। এই স্পেকুলেশনটা খুব জোরদার জোরদার একটা স্পেকুলেশন আছে। এবং আমিও যখন নির্মোহভাবে বিশ্লেষণ করি, যদি আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করতে নাই পারে, যদি যেমন ধরেন আমরা বলছি না যে 2024 সালে 7ই জানুয়ারি নির্বাচন ছিল আওয়ামী লীগের জন্য আমিডামি নির্বাচন, তো এখন আওয়ামী লীগের মতো একটা বড় দলকে বাদ দিয়ে যখন আপনি একটা নির্বাচন করছেন, ওইটাও তো আরেক ধরনের আমিডামি নির্বাচন। সেটা হচ্ছে খুব উন্নত মানের নির্বাচন তা কিন্তু না। তো সেই নির্বাচনে তারেক জিয়া সাহেব প্রধানমন্ত্রী হবেন, এটা স্পেকুলেট করা যায়, খুব ক্যালকুলেটেড অ্যানালিসিস করে কিন্তু একটা জনাব রাশেদ রহমান, স্পেকুলেশন করা একটু যায়। পার্থক্য আছে কিনা? মানে নিশ্চয়ই আওয়ামী লীগকে ছাড়া নির্বাচনের একটা সমালোচনা তো প্রচন্ড রকমের থাকতেই পারে, কিন্তু 24-এ যে আমিডামি নির্বাচন, সেখানে আসলে বিরোধী কোনো দলই ছিল না। জাতীয় পার্টি মোটামুটি আওয়ামী লীগের মতো করেই নির্বাচন করতো, তাদের কথা মতো না শুনেন, নির্বাচন করতো, কিন্তু এখন কিন্তু জামাতকে একটা শক্তিশালী অবস্থানে দেখা যাচ্ছে, শক্ত বিরোধিতা শুনেন, দেখা যাচ্ছে। না আমার মনে হয় না, একটু ডিফারেন্ট ব্যাপারটা। আমি আপনাকে প্রথম কথা বলি। প্রথম কথা, এই নির্বাচন থেকে আওয়ামী লীগের বিরাট বড় শিক্ষা নেওয়ার ব্যাপার আছে। আপনি জাতীয় পার্টির মতো একটা পলিটিক্যালি ডিবেটের মানে ভিতরে থাকা একদম বিতর্কিত একটা সত্তাকে যেভাবে ব্যবহার করেছেন, এবং তারা যেভাবে সুযোগ সুবিধা নিয়েছে, হ্যাঁ, আজকে দেখেন সেই জাতীয় পার্টি আওয়ামী লীগের 15 বছর মধু খেয়েছে, সবভাবে খেয়েছে, আজকে তারা ওই নির্বাচনে অংশগ্রহণ করছে। একবারও কি তারা বলছে যে আমি আওয়ামী লীগ ছাড়া এই নির্বাচনে যাব না? তার মানে এখান থেকে আওয়ামী লীগের শিক্ষা নেওয়ার ব্যাপার আছে। তা বলছে না, এক, তবে আওয়ামী লীগকে নির্বাচনে আচ্ছা, অংশগ্রহণ করতে দেওয়া উচিত, তারা এটা বলছে। না সেটা তো একটু বলতেই হবে, তাছাড়া তার মূল্য থাকে না। কিন্তু তখনই বুঝতাম বাপের বেটা, হ্যাঁ, যদি যার ক্যাবিনেটে মন্ত্রী ছিলেন, আপনার দলের চেয়ারম্যান হোসেন মোহাম্মদ এরশাদ সাহেব মন্ত্রী পদমর্যাদায় বিশেষ দূতের দায়িত্ব পালন করেছেন, আপনি জিএম কাদের জাতীয় পার্টির চেয়ারম্যান, আপনি নিজে পূর্ণ টার্ম ফুল মিনিস্টার ছিলেন, আপনার দলের আরো অনেকে মন্ত্রী ছিলেন, আপনার দলের প্রত্যেক মহাসচিব আজ অবধি প্রত্যেকে আওয়ামী লীগের সময় কোনো না কোনো ভাবে এমপি হয়েছেন। কিভাবে হয়েছেন সেই জায়গায় যেতে চাই না, সেটা বাদ দিলাম, বাট হয়েছেন তো, বেনিফিশিয়ারি সামহাউ অর দি আদার। তো সেই জায়গায় আপনার অবস্থানটা কি থাকা উচিত ছিল, যে ওকে, আওয়ামী লীগের যদি কোনো লোকের প্রতি সুনির্দিষ্ট অভিযোগ থাকে, তার কোন ব্যক্তির প্রতি সুনির্দিষ্ট কোনো অভিযোগ যদি প্রমাণিত হয়ে যেয়ে থাকে, তারা নির্বাচন করবেন না। কিন্তু আওয়ামী লীগের মতো জনমানুষের একটা দল, বঙ্গবন্ধুর দল, স্বাধীনতার দল, সেই দল নির্বাচন করে না, আর আপনি 15 বছর তার সাথে ছায়ার মতো চললেন, আজকে আপনি তার জন্য একটা প্রতিবাদ করতে পারেন না। খুবই নির্লিপ্ত চিত্তে বলছেন আওয়ামী লীগ নির্বাচন করলে ভালো হয় বা আওয়ামী লীগের নির্বাচন করা উচিত। এটা আর যাই হোক, আপনি আমাকে যাই বলেন, একজন আওয়ামী লীগের কর্মী হিসেবে আই ডোন্ট একসেপ্ট দিস এট অল। এবং আমরা তো যথেষ্ট গভীরের মানুষ, অনেক খবর আমরা রাখি। জাতীয় পার্টি মন্ত্রী থাকুক বা না থাকুক, কি কি সুবিধা নিয়েছে, কোথা থেকে কি পেয়েছে, এভরিথিং ইনশাআল্লাহ আই নো। আমি এগুলো এখন সামনে আনতে চাই না। আমি শুধু চাই আওয়ামী লীগের যারা নেতাকর্মী আছেন, লক্ষ কোটি নেতাকর্মী, তারা এখান থেকে শিক্ষা গ্রহণ করুক। আর খোদার ফজলে আওয়ামী লীগের নীতি নির্ধারক যারা মনে করেছিলেন যে জাতীয় পার্টিকে দিয়ে আদৌ কোনো পারপাস সার্ভ হবে, তারাও একটু শিক্ষা গ্রহণ করুক যে এই জাতীয় পার্টি হচ্ছে একটা ফুটবলের মতো গোল জিনিস, ওরে আপনি যেদিকে লাথি মারবেন সেই দিকে চলবে, তার নিজের কোনো চরিত্রের ব্যাপার নাই। সেটা শেখ হাসিনার একটা ফোনালাপ, মানে লিক হওয়া ফোনালাপে শুনছিলাম যে না, ওই ফোনালাপ অন্য জাতীয় জিনিস। পার্টি ডেড ইস্যু, মানে জাতীয় পার্টি গুলো দেখেছি কখনো বিএনপির সাথেও জোট করেছে, কখনো আওয়ামী লীগের সাথে, যাই হোক জাতীয় পার্টিকে আলোচনায় না নিয়ে। আমি একটু আওয়ামী লীগের অবস্থা নিয়েও জানতে না, চাই। একটু আপা, একটু আপনি যে ফোনালাপের কথা বলছেন, সেখানে আওয়ামী লীগের সভানেত্রী হিসেবে জাতীয় পার্টির কোনো সাংগঠনিক ভিত্তি নাই, এই ব্যাপারটাই তার কথা ইঙ্গিত বহন করে। কিন্তু জাতীয় পার্টি যে এইভাবে, ওই যে শব্দটা ব্যবহার করলেন পোল্টি,
এখন পোল্ট্রি শব্দটা ব্যবহার করবেন। এভাবে যে পোল্ট্রি দিতে পারে এটা তো আর শেখ হাসিনা বুঝতে পারেন নাই। বুঝতে পারবেন না, কেন বুঝতে পারবেন না? উনি তো মানে না জাতীয় পার্টি এখন তো বুঝতে বিএনপির শুনেন, সাথেও গেছে, জাতীয় না না পার্টি জোট শুনেন, করেছে। জি, এখন বুঝতে পারছেন, আচ্ছা তখন বুঝতে পারেন নাই। আচ্ছা আচ্ছা। এবার এই পোলটিটাকে আওয়ামী লীগও দিল কিনা, মানে যখন দেখছি যে বেগম জিয়ার মৃত্যুর পরে যে শোক বার্তা শেখ হাসিনা আওয়ামী লীগ সভানেত্রী এবং তার পুত্র সজীব অজয় জয়ের কাছ থেকেও আসছে, এবং মানে তখন আসলে সামনে ওই বিষয়গুলো সব এখন ভাইরালও করা হচ্ছে, মানে সব বক্তব্যগুলোকে একসাথে করে যে কিভাবে তার অসুস্থতা বা তার মরণাপন্ন অবস্থা নিয়ে একরকম তাচ্ছিল্যই করা হতো, যে মরি মরি করে বয়স তো 80 হয়েছে, এখন তার জন্য এত কান্নাকাটি করে কি লাভ, এরকম এরকম বক্তব্য আরো অনেক কিছু আসলে এখন খুব গণমাধ্যমে মানে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিশেষ করে খুব চলছে। এটাও কি একরকম মানে অবস্থানের পরিবর্তন, যদি ভালোভাবে বলি, আর নেতিবাচক ভাবে বললে? না না, অবশ্যই না, অবশ্যই না। কোন জাতীয় নেতার মৃত্যুতে আরেকজন জাতীয় নেতার শোক জানাবেন, এখানে ওই আপনি যে শব্দ ব্যবহার করার চেষ্টা করছেন বা যা খুঁজে পাওয়ার চেষ্টা করছেন, এটা খুঁজে পাওয়ার কোনো সুযোগ নাই। বরঞ্চ আমি মনে করি যদি উনি বেগম খালেদা জিয়ার প্রতি শোক জানান এবং সেখানে যদি সংহতির কিছু খুঁজে পান বা সেখানে ঐক্যের জন্য যদি এতটুকু ছিটাফুটা খুঁজে পাওয়া যায় যে ঠিক আছে কিছু কিছু ঘটনা কিছু কিছু ক্ষেত্রে মানুষ কাছাকাছি আসতে পারে, সেটা কাছাকাছি আসতে দেওয়াই উচিত। কারণ আর যাই হোক, আজকে তো বলতে দ্বিধার কিছু নাই, আওয়ামী লীগ বঙ্গবন্ধুর দল, স্বাধীনতার দল, তাই না? ঠিক একইভাবে মেজর জেনারেল জিয়াউর রহমান বিএনপির প্রতিষ্ঠাতা, তিনি তো বীরুত্তম ছিলেন, বঙ্গবন্ধু তাকে বীরুত্তম দিয়েছেন এবং তিনি স্বাধীনতা যুদ্ধ করেছেন। হ্যাঁ, এটা বাস্তব এবং এটাও সত্য যে বিএনপিতে লোক হাজার হাজার মুক্তিযোদ্ধারা আছেন সক্রিয়ভাবে। সুতরাং তারা তো মুক্তিযুদ্ধকে অস্বীকার করেন না। জামাত ইসলামী যেভাবে মুক্তিযুদ্ধকে অস্বীকার করছেন, যেভাবে ইতিহাসটাকে বিকৃত করে ফেলার চেষ্টা করছেন, যেহেতু বিএনপি সেটা করেন না, আমি তো মনে করি যে মানুষের মৃত্যু অবধারিত সত্য, কুল্লু নাফসিন জায়গাতুল মউত, প্রত্যেকটি জীবিত প্রাণের মৃত্যুর আশ্বাস গ্রহণ করতে হবে, এই যখন সত্য, সেই জায়গা থেকে আল্লাহ তাআলার এই যে পরম সত্য, এর মধ্যে দিয়েও যদি ভালো কিছু আসে সেটা হতে দেওয়া উচিত আমাদের। সেটাকে সন্দেহের জায়গায় নেওয়াটা ঠিক হবে না। কারণ আমি যদি আপনাকে উল্টা প্রশ্ন করি যে আমার নেতৃত্বে একদিন মৃত্যুবরণ করবেন, তিনি মৃত্যুবরণ করলে কি জনাব তারেক জিয়া শোক জানাবেন না? আমি বিশ্বাস করি জানাবেন। আপনি কি মনে করেন না যে বেগম খালেদা জিয়া মৃত্যুবরণ করার আগে যদি আল্লাহ তাকে হায়াত দারাজ করুক, উনি যদি মারা যেতেন, তাহলে তার জন্য কি বেগম খালেদা জিয়া শোক জানাতেন না? জানাতেন। সুতরাং সবকিছুকে নিয়ে রাজনীতি ছাঁচে ফেলার কোন প্রয়োজন আছে বলে আমি জানি না, প্রয়োজন আছে বলে আমার মনে হয় না। আর তার থেকে বড় কথা কি, এখন তো ভাইরালের যুগ, সব আপনি বলেছেন সঠিক না, এটা ঠিক, যতটুক খারাপ বলেছেন সেটা কোনোদিন হারাবে না, বারবার ঘুরে আসবে। এখন সেটা তো যিনি বলেছেন তাকে সেই রেসপন্সিবিলিটি নিতে হবে। মানে আপনিও বলেছেন এর আগেও একদিন আমিও বলেছি, আমি আমি এখনই বলতে চাচ্ছিলাম যে আমি নিজেও বলেছি। যেটা হ্যাঁ, আমি নিজেও বলেছি। হ্যাঁ, আমি এমন সব কথা বলেছি যেগুলো হয়তোবা আমি যদি ভবিষ্যৎ দেখতে পারতাম বলতাম না। আমি যেসব কথা বলেছি আমি হয়তোবা যদি বুঝতাম যে এর মাঝে তন্ত্রকতা আছে, এর মাঝে প্রতারণা আছে, এর ভিতরে অসততা আছে, কপটতা আছে, আমি বলতাম না, অবশ্যই আমি বলতাম না। মানে আমি শুধু আপনাকে পঞ্চকতা কপটতা আছে, অসততা আছে, কেন বুঝবেন না সেটা? সেটাই শোনেন, ওই দিনের শেষে আমি খুবই সুবিচারে বিশ্বাসী একজন মানুষ এবং আমি কঠিন ভাবে থমাস জেফারসন একটা কথা বিশ্বাস করি যে অন্যের উপরে অন্যায় সংগঠিত হলে ওটাকে যদি আমি আমার নিজের উপর সংগঠিত হয়েছে বলে মনে না করি, তাহলে আমার পক্ষে এই সমাজ কোনোদিন ঠিক করা সম্ভব নয়। আপনার এই অনুষ্ঠানে আমি বহুদিন বলেছি, যুদ্ধ অপরাধ, সন্ত্রাস, জঙ্গিবাদের কথা বলে গত 15 বছরের আওয়ামী লীগের শাসন আমলে যেভাবে লক্ষ লক্ষ মানুষের নামে মামলা হয়েছে, সেই মামলা নিষ্পত্তি না করে তাদেরকে 17 বছর 15 বছর ধরে ঝুলিয়ে রাখা হয়েছে। সুতরাং আমি যদি জানতাম যে এটাই হবে, যে আমার দলের আইন কৌশলী যারা, ওনারা আমাকে ক্ষমা করবেন কিন্তু সত্য আমাকে বলতে হবে, যে তারা জামিন বাণিজ্য করবেন, তারা মামলা বাণিজ্য করবেন, তারা শুনেন, একটা গাড়িতে আগুন দিতে কি 300 লোক লাগে? আপনি 300 লোক দিয়ে মামলা করছেন কেন? আজকে এখন আপনার নামে 300 লোক দিয়ে মামলা হচ্ছে, আমার নামে যতগুলা মামলা, প্রত্যেক জায়গায় 300 জন 400 জন করে আসামি, আমরা দেখিয়ে দিয়েছি কাজ হচ্ছে। তো ঘটনা হচ্ছে যে অনেক ব্যাপারে অনেক কথা হয়তো আমি বলতাম যদি আমি বুঝতে পারতাম যে সেখানে ফ্যাক্ট এটা ছিল, যখন আপনি বলছিলেন তখন কিন্তু ইতিমধ্যে এই ফ্যাক্ট গুলো চলছিল যে না 300 জনের নামে মামলা, এই ফ্যাক্টগুলা, হ্যাঁ এই ফ্যাক্টগুলা যেমন ছিল, এখন আপনাকে দায়িত্ব নিয়ে বলছি যে আমার যে ইউটিউব চ্যানেল আছে রাশেক রহমান নামে, সেখানে 2500-এর মতো আমার টক শো এবং লাইভ বক্তৃতা সব রাখা আছে, ওখানে গিয়ে দেখবেন
আমি এই কথা বারবার বলছিলাম যে আইনমন্ত্রী আনিসুল হক সাহেবের উচিত বাংলাদেশের 64 জেলার প্রধান সরকারি আইন কৌশলী যারা আছেন তাদেরকে ডেকে বলা যে আমাকে হাল নাগাদ করে হিসাব দাও যে কয়টা মামলার বিচার কার্য সম্পন্ন হয়েছে, কয়টার জামিন বাতিল হয়েছে বা কয়টার জামিন এখনো আছে। এই চাপটা দিলে কি হতো, আজকে যেসব লোকরা প্রতিশোধ নিচ্ছে আমাদের উপরে, তাদের একটা বিরাট বড় অংশই প্রতিশোধ নিত না। এটাই বাস্তবতা, এটাই রিয়ালিটি। এবং আমি আপনাকে বলি, অন রেকর্ড আপনার প্রোগ্রামে আমি বলছি যে আমি তো আপনার জুলাই মাসের 16 তারিখ থেকে আমি দেশের বাইরে, আমি আমার ব্যক্তিগত কাজে দেশের বাইরে গিয়েছিলাম, আমি আসতে পারিনি, রাইট? অথচ আজকে 19টা হত্যা মামলার আমি আসামি, এবং প্রত্যেকটা মামলায় 300-400 জন করে আসামি। এখন প্রশ্ন হচ্ছে, যেই মামলার 1 নাম্বার আসামি সাবেক প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা, সেই মামলার আমি কিভাবে 5 নাম্বার আসামি হই বা 6 নাম্বার আসামি হই? বাংলাদেশের প্রধানমন্ত্রী যদি হত্যা করার নির্দেশ সত্যি দেয়, তাহলে সেখানে আর কোন রাশেকের জায়গা আছে, আর প্রয়োজন আছে বলেন? তো এইসব কপটতা, প্রতারণা, বাটপারি বলেন, যাই বলেন, চলছে, মামলা বাণিজ্য চলছে। এবং এই মামলা বাণিজ্যের কারণেই আজকে আমাদের শত শত লক্ষ লক্ষ নেতা কর্মীরা তারা তাদের ভয়েস এক্সপ্রেস করতে পারছেন না। এবং বাস্তবতা হচ্ছে আমরা এখনো এক রকমের প্রতিশোধের শিকার হচ্ছেন। তখন যদি এরকম মামলা বাণিজ্যগুলো না হতো বা মানে ভুয়া মামলাগুলো না হতো, তাহলে হয়তো এরকম হতো না। মানে এই প্রতিশোধটা কি সামনে বন্ধ হবার ইঙ্গিত দেখেন? ধরেন আপনারাও বলেন, আপনাদের নেতাদের সাথে যখন আমি প্রশ্নটা করি, যখন আপনাদের নেতাদের সাথে কথা হয়, তখনও আপনারা বলেন যে আসলে সেই 15ই আগস্ট বেগম জিয়ার জন্মদিন পালন, 21শে আগস্ট তার একটা ক্ষোভ, রাগ, সেটির একটা বহিঃপ্রকাশ তো ছিলই। তার প্রেক্ষিতে আবার একটা রকম অবস্থা এখন যখন তারেক রহমানকে দেখা যাচ্ছে, তারেক রহমানের বক্তব্যের মধ্যে সবাই বলছেন একটা পরিমিতি বোধ দেখা যাচ্ছে। ধরুন তিনি যখন জানাজায় কথা বলছেন, ওই 2 লাইন মায়ের জন্য সন্তান হিসেবে তিনি ক্ষমা চাইছেন বা ঋণ থাকলে, খুব সাধারণভাবে সন্তান হিসেবে যা বলেন, মানে তার বক্তব্য থেকে সামনে কি মনে হচ্ছে যে একটা এই প্রতিশোধের জায়গা থেকে একটু সরে আসার মতো অবস্থান তৈরি হচ্ছে? আচ্ছা, আমি আপনাকে এই জিনিসটা একটু ভেঙে বলতে চাই এখন। বেগম খালেদা জিয়া 15ই আগস্টে কেক কাটেন, অবশ্যই এটা আমি সমর্থন করি না, অবশ্যই আমি এটা সমর্থন করি না। কিন্তু বেগম খালেদা জিয়া 15ই আগস্টে সমর্থন করে বলে ঠাকুরগাঁয়ে রহমত নামে কোন বিএনপির সমর্থককে আপনি মামলা দিবেন, সেটা কি আপনি মেনে নিবেন? সেটা কি করা যায়? নিশ্চয়ই না। 21শে আগস্ট গ্রেনেড হামলা অবশ্যই আমি মানি না। এটা বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনাকে হত্যা করার চেষ্টাই তো, কোনো সন্দেহ নেই এই বিষয়ে। এই ধরনের গ্রেনেড হামলা বাংলাদেশ কেন, পৃথিবীর কোথাও এরকম গ্রেনেড হামলা শোনা যায়নি। স্নাইপার এবং গ্রেনেড দুটা মিলিয়ে, রাইট? জনাবা আইবি রহমান আজকে পৃথিবী থেকে গত হয়েছেন। হ্যাঁ, আরো অন দা স্পট 22 জন লোক মারা গেছেন। কত শত শত লোক গ্রেনেডের স্প্লিন্টার নিয়ে ঘুরছে, তারাও হয়তো গ্রেনেডের কারণে মারা গেছেন, আমরা জানি না। বহু লোক প্রাণ দিয়েছে। অবশ্যই জনাব তারেক রহমান 21শে আগস্টের গ্রেনেড হামলার যতটুকু দায়, সেই দায়ের বিচারের যেই জায়গা, সেটা অবশ্যই যেই সরকার ছিল, আছে, থাকবে, তাদের দায়িত্ব। কিন্তু 21শে আগস্টের গ্রেনেড হামলার জন্য আপনি আমার রংপুর মিঠাপুকুরের আজহার নামে কোন লোককে ঢুকাই দিলেন জেলের ভিতরে, সেটা তো আর হচ্ছে না, সেটা তো হওয়া উচিত না। অল আই এম সেইং, আমরা ফোকাস ছিলাম না, আমরা সম্প্রসারিত হয়ে গিয়েছিলাম, কারণ আমরা প্রত্যেকটা জায়গায় বাণিজ্য খুঁজে পাচ্ছিলাম। শুনে আমি এখন নাম বলবো না আপনাকে, বাংলাদেশের কোন এক দূতাবাসের দায়িত্বপ্রাপ্ত একজন সরকারি কর্মকর্তা, উচ্চ পদস্থ, আমি তো ধরেন এই জুলাই মাসে দেশে বাইরে যাওয়ার পরে কোথায় আশ্রয় পাবো, কোথায় থাকবো, আমার তো বিদেশে কোনো ঘর বাড়ি ছিল না ভাই, এটা একদম পয়েন্ট অফ রেকর্ড, আমার এখনো কোনো ঘর বাড়ি নেই, বাট আমি নিরাপদে আছি। এই তো বাস্তবতা। কোথায় সেটেল করব, কোথায় বাচ্চাটা স্কুলে যাবে, কোথায় লেখাপড়া, সেটা ঠিক ছিল না। যেহেতু অনেকগুলো দেশে গিয়েছি, গোপনে হোক যেভাবেই হোক, সরকারি ওই কর্মকর্তার সাথে, পররাষ্ট্র মন্ত্রণালয়ের আমার কথাবার্তা হয়েছে। তিনি আমাকে বলতেছেন, স্যার আপনি কি আপনাদের ব্যর্থতাটা বুঝতে পারতেছেন? আমি বলছি, না, বুঝতে পারতেছি না তো। বলছে, স্যার আমি এই পররাষ্ট্র মন্ত্রণালয়ে চাকরি করি আজকে 20 বছর, জীবনে কোনোদিন কেউ আগ বাড়ায় এসে বললো না যে এই দূতাবাসের মগ দরকার, বিশেষায়িত মগ, মানে যে কফির মগ বিশেষায়িত দরকার। যেই না আপনারা সরকারে আসলেন, শুরু হয়ে গেল বঙ্গবন্ধুর ছবি দিয়া বিশেষায়িত মগ দেওয়ার প্রস্তাবনা।
এখন স্যার আমার সচিব মহোদয়ের ঘাড়ে কয়টা মাথা আছে যে কোনো একজন ওদেরকে কি বলে যারা এইসব ফ্র্যাঞ্চাইজ আইটেম বানায়, মানে এই ধরনের সাপ্লায়ার যদি প্রস্তাব দেয় যে বঙ্গবন্ধুর ছবি দিয়ে বঙ্গবন্ধুর শতবার্ষিকী দিয়ে আমি বিশেষায়িত মগ দিতে চাই, হ্যাঁ, ইন্ডিয়ার দূতাবাস, থাইল্যান্ডের দূতাবাস, বুলগেরিয়ার দূতাবাস, কিন্তু স্যার উনি কি বঙ্গবন্ধুকে ভালোবেসে মগে ছবিটা দিতে চাচ্ছেন, নাকি উনি বুঝতে পারছেন যে এই প্রস্তাব দিলে উনি ব্যবসাটা পাবেনি এবং 50 টাকার মগটাকে উনি 300 টাকায় বিক্রি করতে পারবেন? এই যে একটা কথা, এই মগ থেকে আপনি এটাকে আর বড় জায়গায় নিয়ে যান, সব জায়গায় এটাই হয়েছে। এবং আমার ভয় যে জনাব তারেক জিয়া এই যে আমি ডামি নির্বাচনে জিতবেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন, উনিও কি এই বিশেষায়িত ব্যবসা বাণিজ্যের হাত থেকে নিজেকে রক্ষা করতে পারবেন? প্রতিটা কঠিন সময়কে সম্মুখীন হতে গেলে, মানে মুখোমুখি হতে গেলে একটা টিম লাগে। আমাদের দলের টিম কি? এখন যে আমাদের এত বড় সংকট, আপনি যদি কাউকে জিজ্ঞাসা করেন এক কথায়, প্লিজ ডিসক্রাইব, ধরেন মার্কিন একজন সিনেটর জিজ্ঞেস করলো আওয়ামী লীগের কোনো বড় নেতাকে যে ভাই আপনাদের একটা টিমের নাম বলেন যারা এই সংকটকে মোকাবেলা করবে, আমরা কোনো নাম বলতে পারবো? করিছে পরিছে খাইছে এই বলা ছাড়া আর কোনো লোক আমাদের আছে বলেন? ঠিক একইভাবে যদি বিএনপিকে আপনি এখন নিবিড় ভাবে জিজ্ঞাসা করেন যে আগামী দিনের এই আধুনিক বাংলাদেশটা যদি এগিয়ে নিতে হয়, আপনাদের টিমটা কোথায়? এই তো নির্বাচন তার কয়েকদিন পরে বলছেন যে আই হ্যাভ আ প্ল্যান, No, no, sure. Maybe he has a plan. I'm not going to debate with that. There is nothing wrong in having a plan. It's a good thing that he has a plan. এই যে চিন্তা করে মার্টিন লুথার কিং এর সাথে I have a dream that one day the people of this country shall not be judged by the color of their skin, rather they will be judged by the content of their character. এই যে মার্টিন লুথার কিং অমোক যে স্টেটমেন্ট, হ্যাঁ, সেখান থেকে উনি এতটুকু নিছেন যে I have a plan. Okay, good. এটা তো ভালো জিনিস, এটা তো নতুন জেনারেশন, নতুন প্রজন্ম গ্রহণ করবে। But you have a plan. Who is going to execute that plan? Because অর্থনীতিতে পড়ানো হয় when you have a plan there is a lag, LAG for plan, there is a lag for execution, there is a lag for organization. So এই যে LAG, যখন আপনি এই ল্যাগকে ঠিকমতো ম্যানেজ করতে পারবেন তখন ইউ আর আ সাকসেস স্টোরি। হ্যাঁ, এখন আপনি ধরেন একটা মোবাইল ফোন বানালেন, আপনি কি মনে করছেন বিএনপিতেও সেই টিম নাই? আমি মনে করছি না, আমি তো আপনাকে জিজ্ঞেস করছি আপনি যখন গণমাধ্যম কর্মী আপনি পেয়েছেন নাকি কোনো টিম হাতে? আপনি নাম শুনেছেন নাকি? কারা কারা হবে আগামী দিনে বাংলাদেশ ব্যাংকের গভর্নর? কে হবে বাংলাদেশের আগামী দিনে অর্থমন্ত্রী? কে হবে বাংলাদেশের আগামী দিনের পরিকল্পনা মন্ত্রী? কে হবে বাংলাদেশের আগামী দিনের শিক্ষামন্ত্রী? আপনি 5ই আগস্টের পরে যে মব দেখছেন, যে মব নিয়ে আমরা কথা বলছি, এবং ডক্টর মোহাম্মদ ইউনূস ব্যর্থ হয়েছেন এই মবকে সামলাতে গিয়ে, সেই মবকে যদি চিরকালের জন্য বিদায় জানাতে হয় এবং বাংলাদেশের মানুষকে যদি সহনশীল করতে হয়, তাহলে এই যে বিশাল কর্মযোগ্য শিক্ষামন্ত্রীকে পালন করতে হবে বাংলাদেশের মানুষের মনন হৃদয়ে পরিবর্তন আনার জন্য। হু ইজ দ্যাট পারসন? হু ইজ দ্যাট লেজেন্ডারি ফিগার? নির্বাচনের পরে সেটি মানে নির্ধারিত হয়, এটি তো আমাদের কালচার যে নির্বাচনের আমাদের শিক্ষামন্ত্রী ছিল যে জীবনে বিশ্ববিদ্যালয়ে পড়ে নাই, বিশ্ববিদ্যালয়ের ভিতর দিয়ে হাঁটে নাই, প্রথম শিক্ষামন্ত্রী 12টা বাজাইয়া দিছে। দ্বিতীয় শিক্ষামন্ত্রী ছিল উনি সবকিছু পড়ালেখা করছে, উনি আসলে কি হইতে চাইছেন উনি নিজেও জানেন না। আর তৃতীয় শিক্ষামন্ত্রীর কথা তো বললামই না, তাকে কোনো উপদেশ পরামর্শ দেওয়া যায় না। এই একই যদি অবস্থা হয় পরবর্তী সরকারের সময়, তাহলে দেশটা যেহেতু আপনার আমার সকলের, তাহলে খুব ভালো কিছু আমরা আশা করব বলে মনে করছি না। জি, এই প্রশ্নটা মানে 5ই আগস্টের পর থেকেই আসে যে এই যে আপনি যে বিষয়গুলোর কথা তুলছিলেন, আপনার দলের বিষয় এবং আপনার নিজের বিষয়ও, যে তখন এটা যদি বুঝতাম, ওইটার জন্য কি আপনি নিজে সরি ফিল করেন এবং আপনার দলের এই সব বক্তব্যের কারণে কি দলের ভেতর থেকে কোথাও সরি বা অনুশোচনা ফিল করে কিনা? আমি একটু রেকটিফাই করতে চাই নিজেকে। এখানে 3টা ব্যাপার আমি ক্ষমা প্রার্থনা করব। একটা হচ্ছে যা সত্য হচ্ছিল সেটা রেকর্ডের অবস্থায় আছে, আমি বলেছি, কিন্তু যতটা সজোরে বলতে পারার শক্তি আমার ছিল সেটা আমি করি নাই। আল্লাহ আমাকে ক্ষমা করুন, এই দেশের মানুষ আমাকে ক্ষমা করুন, বাট আমি বলেছি, বলি নাই যে তা না। যখন এমন ধরনের সেমিনার হয়েছে যে বিএনপি জামাতকে আর খুঁজে পাওয়া যাবে না, বাংলাদেশে আর জঙ্গিবাদ নেই, তখনও আমি যথেষ্ট যৌক্তিক ভাবে সম্প্রসারিত ভাবে বলার চেষ্টা করেছি এই ধারণা ভুল, we are going towards the wrong direction. বাট আমি কোথায় ক্ষমা চাচ্ছি, যে আমার আসলে উচিত ছিল সকল ভয় ভীতিকে পরিত্যাগ করে
যেটা আমার দায়িত্ব একজন নেতা হিসেবে সেই সজোরে বলতে পারা। হ্যাঁ, এবং আপনি কিন্তু ডিবিসিতে ছিলেন, আপনার অনেক অনুষ্ঠান আমি করেছি, আপনি মনে করে দেখবেন যে অনুষ্ঠানের আগে পরে মাঝখানে কিন্তু অনেক সময় বলার চেষ্টা করেছি উই আর মেকিং মিস্টেকস, বাট ইয়েস, আমি ক্যামেরা যখন চালু হয়েছে বলতে পারি নাই। হ্যাঁ, এটা গেল এক। 3 নাম্বার, আমাকে ক্যামেরা যখন ক্ষমা চালু হয়েছে প্রার্থনা। তখন কেন তারেক রহমানকে উন্মাদ বলতে হয়? তখন কেন আপনার বেগম জিয়া না, সম্পর্কে আমি তিনি তারেক কেমন রহমানকে মুক্তিযুদ্ধ, কখনো কি উন্মাদ দিয়ে বলিনি। মুক্তিযুদ্ধ করেছেন, আ- এই আমি প্রশ্নগুলো আমি তখন আমি কেন বলতে হয় আসলে? না না, আমি তারেক রহমানকে কোনোদিনও উন্মাদ বলিনি। বলেছেন, আমি অন রেকর্ড আপনাকে না দেখাতে পারবো, না আপনি না, 16 আমি টিভি একটা একটা অনুষ্ঠানে আমি বলেছেন না, আমি উন্মাদ বলিনি। আমি একটা কথাই শুধু বলেছি, যে সেটা তাদের সাথে হচ্ছে কিসের সংলাপ, প্রশ্ন ছিল সংলাপের। না না, ওটা আমি দুটো কথা যেটার জন্য আমি ভাইরাল ছিলাম, দুটো কথা। একটা কথা আমি বলেছিলাম যে নতুন প্রজন্মের অধিকার আছে জানার যে তারেক রহমান সাহেবের আয়ের উৎস কি ইংল্যান্ডে, এবং এটা মারাত্মক রকম ভাইরাল হয়েছিল। তখন শেখ রবিউল সাহেব ওই অনুষ্ঠানে ছিলেন, তিনি বর্তমানে মনোনয়ন পেয়েছেন। হয়তোবা তিনি জানতেন না, বেচারা ঠিক মতো উত্তর দিতে পারেন নাই, উনি একটু রাগ হয়েছিলেন, উত্তেজিত হয়ে গেছিলেন, যার দরুন ওই ক্লিপটা খুব ভাইরাল হয়েছিল। আর 2 নাম্বার আরেকটা ব্যাপারে আমি করেছিলাম, সেটা হচ্ছে যে যখন তিনি বলেছিলেন যে মেজর জেনারেল জিয়াউর রহমান বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি, তখন আমি ওই জায়গায় বলেছিলাম যেগুলো বললে যেটা হচ্ছে যে ওনার যে স্থান, সেই স্থানটাকে উনি নিজেই বিতর্কিত করে ফেলতেছেন। কিছু জিনিস নিয়ে বিতর্ক তৈরি করা লাগে না, কারণ এটা তো সময় প্রমাণিত হয়ে গেল। আমরা বেগম খালেদা জিয়াকে জেল দিয়েছি, বেগম খালেদা জিয়াকে আমরা জেলে রেখেছি, বেগম খালেদা জিয়াকে আমরা বাড়ি থেকে বের করেছি, কি লাভ হয়েছে বলেন? জি, তা তো সময় উত্তর দিল না। নিশ্চয়ই, আমি আজকে সেই বক্তব্যগুলোর কথা বলছিলাম যে আওয়ামী লীগের একদম শীর্ষ নেতা থেকে শুরু করে